হ্যালো ফ্রেন্ডস, দেখো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে বিভিন্ন রকমের শিফটিং হতে পারে। ব্যাথোক্রমিক শিফটিং হতে পারে, হিপসোক্রমিক শিফটিং হতে পারে, হাইপারক্রমিক এফেক্ট হতে পারে, হাইপোক্রমিক এফেক্ট। ব্যাথোক্রমিক শিফটিংয়ের অপর নাম রেড শিফটিং বলতে পারো। রেড শিফটিং মানে মনে রাখবে লঙ্গার ওয়েভলেংথের দিকে শিফটিং হচ্ছে, মানে রাইট হ্যান্ড সাইডের দিকে। আর হিপসোক্রমিক শিফট মানে ব্লু শিফট মানে মনে রাখবে শর্টার ওয়েভলেংথের দিকে শিফটিং হচ্ছে। তাহলে এই পিকটা দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখানে দেখো দুখানা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি নিয়েছি, এখানে অ্যাবজর্বেন্সকে এখানে প্লট করা হয় আর ওয়েভলেংথকে এদিকে প্লট করা হয়। এবার দেখো ফার্স্ট টাইপ অফ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সটা এখানে ছিল, সেকেন্ড টাইপ অফ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সটা ডান দিকে সরে এসছে। তাহলে এখানে কী শিফটিং হলো? ল্যামডা ম্যাক্স দেখো ডান দিকে সরছে, মানে ল্যামডা ম্যাক্স ইনক্রিজ করছে। সো এই শিফটিংটাকে বলবো আমরা ব্যাথোক্রমিক শিফটিং। আর মনে করো তোমাদের ফার্স্ট ওয়ান এইটা ছিল আর সেকেন্ড ওয়ান এইটা ছিল, তাহলে শিফটিং কোন দিকে হচ্ছে? ল্যামডা ম্যাক্স কমে যাচ্ছে। ল্যামডা ম্যাক্স যখন কমে এই দিকে শিফটিংটা হবে, মানে তোমার ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে এই দিক থেকে এই দিকে চলে আসবে, তখন তাকে বলবে হিপসোক্রমিক শিফটিং। আর দুখানা কী শিখলে? হাইপারক্রমিক এফেক্ট আর হাইপোক্রমিক। হাইপারক্রমিক এফেক্ট মানে বুঝবে অ্যাবজর্পশন ইন্টেন্সিটিটা কী হবে? ইনক্রিজ করবে। আর হাইপোক্রমিক মানে অ্যাবজর্পশন ইন্টেন্সিটিটা ডিক্রিজ করবে। তাহলে এখানে দেখো, এখানে ফার্স্ট টাইপ অফ ভিজুয়াল স্পেকট্রোস্কোপিতে ইন্টেন্সিটি এখানে ছিল অ্যাবজর্বেন্স ইন্টেন্সিটি, আর সেকেন্ড টাইপ অফ স্পেকট্রোস্কোপিতে ছিল এখানে। তাহলে কী হলো দেখো, এখান থেকে এখানে যাওয়ার ফলে যখন আমরা এই গ্রাফটা থেকে অপর একটা ভিজিবল স্পেকট্রোস্কোপিতে যাচ্ছি, তখন কী হচ্ছে? ইন্টেন্সিটি বাড়ছে। তাদেরকে বলবো হাইপারক্রমিক এফেক্ট। আর এখান থেকে যদি আমরা এখানে আসতাম, মানে বেশি থেকে কমের দিকে আসতাম ইন্টেন্সিটি, তাহলে কি বলতাম? হাইপোক্রমিক এফেক্ট। এইবার একটা কোশ্চেন ছিল, সেটা বলছে ট্রান্সস্টিলবিন অ্যাবজর্ব অ্যাট এ লঙ্গার ওয়েভলেংথ দেন সিস্টিলবিন। অ্যাকচুয়ালি ট্রান্সস্টিলবিনের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স বেশি হয় কেন আর সিসের ক্ষেত্রে কম হয় কেন আমাকে এক্সপ্লেন করতে হবে। দেখো সিস্টিলবিন কীভাবে আঁকবে? C11C, এদিকে একটা বেঞ্জিন দেবে, এদিকে একটা বেঞ্জিন, দুখানা বেঞ্জিন সেম দিকে থাকলে বলবে সিস, আর দুখানা বেঞ্জিন অপোজিট দিকে থাকলে বলবে ট্রান্স। সিসের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, দুখানা বেঞ্জিন তো বাল্কি গ্রুপ, পাশাপাশি থাকলে কী হয়? একে অপরের মধ্যে ইন্টারাকশন হবে, ইন্টারাকশন থেকে বলে স্টেরিক রিপালশন। তারপরে এই কমপ্লেক্সটা কী হবে? তোমার প্লেনে থাকতে পারবে না, প্ল্যানারিটিটা নষ্ট হয়ে যাবে। প্ল্যানারিটি নষ্ট হয়ে গেলে এই C11C এই বেঞ্জিনের সাথে আর কনজুগেশনে আসতে পারবে না। আর কনজুগেশন যদি আসতে না পারে, তাহলে ল্যামডা ম্যাক্স কী হয়? কমে যায়। এর ক্ষেত্রে দেখো এই পিএইচ একে অপর থেকে অনেকটা অপোজিট দিকে আছে, ফলে এদের মধ্যে কোনো রিপালশন হচ্ছে না, মলিকিউলটা একই প্লেনে আছে, প্ল্যানার আছে। তার ফলে এই ডাবল বন্ড এই বেঞ্জিনের সাথেও কনজুগেশন আসতে পারছে, এই ডাবল বন্ড এই বেঞ্জিনের সাথেও কনজুগেশন আসতে পারছে। আর যখন এই এত ভালো কনজুগেশন হচ্ছে, তখন ল্যামডা ম্যাক্স কী হবে? বেশি হবে। তাহলে কনজুগেশন যত বেশি হবে ল্যামডা ম্যাক্স বেশি হবে, আর কনজুগেশন কম হলে ল্যামডা ম্যাক্স কম হবে। এবার দেখো অ্যাবজর্পশন ল, যেটা আবার ল্যাম্বার্টস ল বলা হয়। এখানে কি হচ্ছে? তুমি ধরো কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে কোনো একটা স্যাম্পল সলিউশন রেখেছো, যার পাথ লেংথ, মানে এই যে পাথ লেংথ এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে বলছি আমরা এল। কোনো ইনসিডেন্ট রেডিয়েশন দিয়ে যখন এর মধ্যে দিয়ে পাস করাচ্ছ, তখন এই স্যাম্পল সলিউশনে কী করতে পারে? কিছু রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে, কিছুটা পরিমাণকে এমিট করতে পারে বা ট্রান্সমিট করতে পারে। সো I0 মানে হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশন, যে রেডিয়েশন তুমি পাস করাচ্ছ। I মানে এ কিছুটা অ্যাবজর্বেন্স করে নেওয়ার পর যে পরিমাণকে ছেড়ে দিচ্ছে, তাকে আইকে বলছি ট্রান্সমিটেড রেডিয়েশন। তাহলে স্যাম্পল সলিউশন যদি ট্রান্সপারেন্ট হয়, কী করবে? এ তাহলে কোনো কিছু রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারবে না, তখন অ্যাবজর্ব কী হবে? 0 হয়ে যাবে। পুরোটা 100% রেডিয়েশনকে কী করবে? সে ছেড়ে দেবে, ট্রান্সমিট করে দেবে। তাহলে I=I0, সেম জিনিস থাকবে। আর স্যাম্পল সলিউশন যদি ট্রান্সপারেন্ট না হয়, তাহলে এ কী করতে পারে? কিছুটা পরিমাণে রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে পার্সেন্টেজ অফ অ্যাবজর্বেন্স কী হবে? 0 থেকে একটু বেশি হবে। আর ট্রান্সমিটার কী হবে? কিছু পরিমাণে অ্যাবজর্ব করে নিলে বাকি যা পড়ে থাকবে সেইটা ট্রান্সমিট হয়ে যাবে, তাহলে <100% হবে। তাহলে I=I0 হতে পারবে না এখানে। নেক্সট দেখো আমরা পড়বো ল্যাম্বার্টস ল। ল্যাম্বার্টস ল কী বলছে? ল্যাম্বার্টস ল বলছে যখন তুমি একটা এই রেডিয়েশনকে এর মধ্যে দিয়ে পাস করাচ্ছ, তখন যে পরিমাণ এর রেডিয়েশনের ইন্টেন্সিটি কমে যায় বা অ্যাবজর্বেন্স যেটা কমে যায়, সেটা কার উপর ডিপেন্ড করে? এই যে পাথ লেংথ যত বড় হবে তার উপর ডিপেন্ড করে। অ্যাবজর্বেন্স এর পাথ লেংথ যত বড় হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে, আর পাথ লেংথ যত কম হবে তত অ্যাবজর্বেন্স কম হবে। তাহলে আমরা কী লিখতে পারি? এ মানে হচ্ছে অ্যাবজর্বেন্স, ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল। দেখো
এ কে ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল লিখতে পারি। এবার প্রপোর্শনাল টু দিতে গেলে একখানা ইকুয়াল টু আনতে গেলে কী করি, আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। সেই কনস্ট্যান্টটা এখানে হচ্ছে এপসাইলেন। এপসাইলেন মানে হচ্ছে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট। আর বিয়ার্স ল কী বলছে, বিয়ার্স ল একই সেম জিনিস বলছে। কি বলছে, যখন কোনো ইনসিডেন্ট রেডিয়েশনকে আমরা এই স্যাম্পল সলিউশনের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, তার ফলে যে পরিমাণ ইন্টেন্সিটি কমে যাচ্ছে বা স্যাম্পল সলিউশন যে পরিমাণ ইন্টেন্সিটি এই রেডিয়েশনকে অ্যাবজর্ব করছে সেটা কার প্রপোর্শনাল হবে, কনসেন্ট্রেশন অফ স্যাম্পল সলিউশনের প্রপোর্শনাল হবে। তাহলে এর কনসেন্ট্রেশন যত বেশি হবে তত বেশি অ্যাবজর্ব করতে পারবে, এই কনসেন্ট্রেশন যত কম হবে তত কম অ্যাবজর্ব করবে। তাহলে এ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি হবে এখানে। বিয়ার্স লয়ের ক্ষেত্রে দেখো এ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি। তাহলে এ ইকুয়াল টু কী হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবে এপসাইলেন, সেই একই মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট। তাহলে এ ইকুয়াল টু এপসাইলেন সি, এখান থেকে পেলে এ ইকুয়াল টু এপসাইলেন এল, এ ইকুয়াল টু এপসাইলেন সি। তাহলে এই দুখানা যদি কম্বাইন করে দাও কী পাবে, ল্যাম্বার্টস-বিয়ার্স ল পেয়ে যাবে। তাহলে কী হবে, এ ইকুয়াল টু এপসাইলেন সি এল। এবার বলছে সো দ্যাট অ্যাবজর্পশন ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। সো আমরা যদি অ্যাবজর্বেন্সটা কি, অ্যাবজর্বেন্স ইকুয়াল টু কি I0/I, আর ট্রান্সমিটার ইকুয়াল টু জাস্ট অপোজিট অফ অ্যাবজর্বেন্স I/I0। তাহলে অ্যাবজর্বেন্স ইকুয়াল টু লিখতে পারি A ইকুয়াল টু লগ 1/ট্রান্সমিটান্স, ট্রান্সমিটান্স 1/T ইকুয়াল টু এইটা হয় 1/T কী হয়ে যাবে, জাস্ট অপোজিট হয়ে যাবে, I0 উপরে যাবে, I নিচে চলে আসবে, এই জিনিসটা হবে। এবারে ল্যাম্বার্টস-বিয়ার্স ল থেকে আমরা কী জানি, A ইকুয়াল টু লগ I0/I হতে পারে, A ইকুয়াল টু লগ I0/I হতে পারে, আবার A ইকুয়াল টু দেখো এপসাইলন সিএল হতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সলিউশন। তো এই জিনিসটা প্রুভ করতে দিয়েছিল, প্রুভ হয়ে গেল। এবার জানতে হবে এই যে ইউভিজিবল স্পেকট্রোস্কোপি আমরা পড়লাম, সেখানে তো ইচ্ছা মতো কোনো ট্রানজিশন হতে পারে না, তার কিছু কিছু লিমিটেশন আছে। তাহলে সেই জন্য সিলেকশান রুল বলতে হবে, জানতে হবে স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে স্পিন সিলেকশান রুল। স্পিন সিলেকশান রুল বলছে তুমি ধরো ট্রানজিশন করবে লোয়ার স্টেট থেকে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে বা এক্সাইটেড স্টেটে, তাহলে সিংলেট লোয়ারকে তোমার সিংলেট হতে হবে, আপারকেও সিংলেট হতে হবে, তবেই ট্রানজিশন হবে, বা লোয়ারকে ট্রিপলেট হতে হবে, আপারকেও মানে এক্সাইটেড স্টেটকেও ট্রিপলেট হতে হবে, তাহলে সেই ট্রানজিশনগুলো হবে। তুমি যদি মনে করো সিংলেট থেকে ট্রিপলেটে ট্রানজিশন করবে, হবে না, বা ট্রিপলেট থেকে সিংলেটে করলে হবে না। এটা কি বলছে, স্পিন সিলেকশন। আরেকটা বলছে ল্যাপোর্টে সিলেকশন রুল। এখানে বলছে দেয়ার মাস্ট বি আ চেঞ্জ ইন সিমেট্রি। সিমেট্রির ক্ষেত্রে কী হতে হবে, অপোজিট হতে হবে। তুমি ধরো গেরাদে সিমেট্রি থেকে উন গেরাদেতে ট্রানজিশন করবে, তাহলে হবে। আবার উন গেরাদে থেকে গেরাদে সিমেট্রিকে ট্রানজিশন করলে হবে, তুমি কিন্তু সেম জিনিসের ট্রানজিশনগুলো হবে না। জি থেকে জি করলে হবে না, বা ইউ থেকে ইউ করলে হবে না। এবার গেরাদে সিমেট্রিটা কী জিনিস, গেরাদে হচ্ছে যেসব মলিকুলের ক্ষেত্রে একটা সেন্টার অফ সিমেট্রি থাকে। তোমরা স্টিরিওকেমিস্ট্রিতে শিখেছো সেন্টার অফ সিমেট্রি কী জিনিস, ওখান থেকে দেখে নিও। আর উনগিরাদে মানে হচ্ছে যেসব মলিকিউলের ক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রি থাকে না তাদেরকে উনগিরাদে বলবো, আর যেসব মলিকিউলের ক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রি থাকে তাকে বলবো গিরাদে সিমেট্রি। থ্যাংক ইউ।